অনেকদিন থেকেই তাকে একটু দায়িত্বের বাইরে রাখা হয়েছে, কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে, এমনটাই মনে হয়েছিল। বলছি পতিত সরকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা। অনেক দিন দেশে থাকার পরে ৩-৪ মাস পরে, মানে ওই জুলাই আন্দোলনের ৩-৪ মাস পরে, সরকার পতনের পরেও ৩-৪ মাস দেশে ছিলেন এবং বাথরুমে পালিয়েছিলেন। জুলাই যোদ্ধারা তাকে উদ্ধার করেছে, তাকে নিরাপদে নিয়ে গেছে, এরকম গালগল্প শুনিয়েছিলেন বহুদিন পরে প্রকাশ্যে এসে। একটা প্রক্রিয়া মনে হয়েছিল যে ওবায়দুল কাদের জুলাই আন্দোলন তো বটেই, তার আগে বহু বিতর্কের জন্ম দিয়েছেন। আওয়ামী লীগের সবথেকে বেশি ক্ষতি সাধারণ সম্পাদকই করেছেন, এরকম আলোচনা তো আওয়ামী লীগের লোকজনই বলেন। সেই কারণে তাকে একটু অফসাইডে রাখা হয়েছিল, এরকমটা আমরা শুনেছিলাম। দু একটা বার তাকে প্রকাশ্যে এসে কথা বলতে দেখেছিলাম, তারপরে আবার আড়ালে চলে যেতে দেখেছি। অনেক দিন পরে আবারও তিনি প্রকাশ্যে এসেছেন এবং শেখ হাসিনার উপস্থিতিতে একটা মিটিংটা সম্ভবত ভার্চুয়াল মিটিং, সেই মিটিংয়ে তিনি রীতিমতো বিদ্রোহ করে বসেছেন। আওয়ামী লীগে শীর্ষ নেতৃত্বে প্রথমবারের মতো প্রকাশ্য বিদ্রোহের ঘটনা আমরা দেখলাম। বিদ্রোহটা মানে শেখ হাসিনার সিদ্ধান্তের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন এবং শেখ হাসিনা যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা বলার চেষ্টা করেছিলেন। ইস্যুটা কি? ইস্যুটা বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান এবং বর্তমান মহামান্য রাষ্ট্রপতি, এই দুই ইস্যুতে ওবায়দুল কাদের হঠাৎ করে এতদিন পরে এসে কেন এই বিষয়ে বিদ্রোহ করে বসছেন? যখন এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তখন ওবায়দুল কাদের কি দেশের বাইরে মানে আরামায়েশে জীবনযাপন করছিলেন কিনা, এই খবরগুলো তিনি রাখতেন না কিনা, এই প্রশ্ন অনেকেই করছেন। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক নঈম নিজাম এটা নিয়ে আবার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেখানে দীর্ঘ একটা লেখা লিখেছেন ওবায়দুল কাদেরের সমালোচনা করে। কি ঘটলো? কেন ওবায়দুল কাদের এই ব্যাপারে আজকে মানে প্রকাশ্য বিদ্রোহ শুরু করলেন? ওবায়দুল কাদেরের কি সাধারণ সম্পাদক হিসেবে আর টেকা হচ্ছে আওয়ামী লীগে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি কি হচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে বিশেষ করে গতকালকে থেকে একটি আলোচনা প্রচণ্ড মানে প্রভাব বিস্তার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইস্যুটা ওবায়দুল কাদের এক ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনার উপস্থিতিতেই রীতিমতো বিদ্রোহ করে বসেছেন এবং বলেছেন যে রাষ্ট্রপতি নিয়োগ এবং সেনাপ্রধান নিয়োগ, এই দুই নিয়োগ ভুল ছিল। যদি এই দুই নিয়োগ ভুল থাকে, বর্তমান বাস্তবতায় এসে তিনি বলার চেষ্টা করছেন তো বর্তমান বাস্তবতায় এসে কেন বলার চেষ্টা করছেন? ওই জুলাই অভ্যুত্থানের সময় সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে কিংবা আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নেয়নি, এটাই তো অভিযোগ। তো আওয়ামী লীগ সরকারের পক্ষে যদি শেষ মুহূর্তে এসে আগস্টের ৩ তারিখে কিংবা ৪ তারিখের পরে এসে কিংবা ৫ তারিখে একেবারে সরাসরি মোকাবেলায় চলে যেত সেনাপ্রধান, সেটা কি কন্ট্রোল করার মতো উপায় ছিল ৫ তারিখে গিয়ে? নাকি সেটা যদি সেনাপ্রধান মানে সেনাবাহিনী একেবারে প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হতো তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতো? সেই ব্যাপারগুলো তো আমরা যারা সাধারণ মানুষ তারাই টের পায়। যারা নেতা রাজনীতি করেন তারা কি টের পান না? সেই ক্ষেত্রে মানে সেনাপ্রধানকে ওই ৫ তারিখে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় না করানোর দায় দিচ্ছেন। হ্যাঁ, দিতেই পারেন, তারা আওয়ামী লীগ করেন, তাদের মতো করে দায় দিতেই পারেন। সেই দায় দেওয়ার আগে তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে অবশ্যই ভাবা উচিত ছিল, যেটা ওবায়দুল কাদের বলছেন যে নিয়োগটাই ভুল ছিল। রাষ্ট্রপতি ইস্যুতে কেন বলছেন তিনি? আজকে রাষ্ট্রপতি মানে বিএনপি সরকারের বিভিন্ন লিখে দেয়া ভাষণ বলছেন, কথাবার্তা বলছেন, সেখানে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার বলছেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা গাথা তার মুখে শোনা যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগের তো কষ্ট পাওয়ারই কথা যে তাদের প্রেসিডেন্ট এবং মানে তাদের এক ধরনের তেলবাজি করবে এই প্রেসিডেন্ট, সেই কারণেই তো এই ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন করা বলে সমালোচনা হয়েছিল সেই সময়েও। কিন্তু
প্রশ্ন উঠেছে ওবায়দুল কাদের তখন কোথায় ছিলেন যখন এই নিয়োগটা দেয়া হয়েছিল? তখন কি শেখ হাসিনাকে তিনি বলেছিলেন যে এটা ভুল হচ্ছে? সেক্রেটারি হিসেবে তো সেই দায়িত্ব তার, যে সভাপতি কোনো সিদ্ধান্ত যদি ভুল নেন তাহলে সভাপতিকে সেটা স্মরণ করিয়ে দেয়া। তা নাহলে সেক্রেটারি তো আর মানে লেমন চুস খাওয়ার জন্য একটা দলের নির্বাচিত করা হয় না। মানে তিনি সভাপতি একা একা সিদ্ধান্ত নিয়ে যাবেন আর সেক্রেটারি জি স্যার জি স্যার জি ম্যাডাম জি ম্যাডাম এগুলো করে যাবেন। তখন আপনি এগুলো করে গেছেন, আজকে এতদিন পরে 2 বছর মানে পতনের 2 বছর পরে এসে আপনার মনে হচ্ছে যে সেটা ভুল ছিল। প্রশ্ন নঈম নিজামও তুলেছেন যে তখন আপনি কোথায় ছিলেন, তখন প্রশ্ন তুলেননি কেন? এবং উদাহরণ হিসেবে এসেছে যে যখন বর্তমান রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া হয়, এই নিয়োগটা তো বিতর্কিত, অবশ্যই বিতর্কিত, কারণ মানে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার কি আর কোনো লোক ছিল না? দলে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদের মতো বর্ষিয়ান নেতারা থাকা সত্ত্বেও কেন তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হলো, এই প্রশ্নগুলো এসেছে। এবং এই ব্যাপারে আমির হোসেন আমু সেই সময় বিদ্রোহও করে বসেছেন, যেটা নঈম নিজামের এই কথাতে উঠে এসেছে। নঈম নিজামের ফেসবুক পোস্টটা দেখে নিন, সেখানে তিনি বলছেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান নিয়োগ নিয়ে মুখ খুললেন ওবায়দুল কাদের। তিনি তার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছেন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান নিয়োগ ছিল ভুল। পাশাপাশি সাধারণ সম্পাদক নিয়োগ তাকে আবার দেওয়া ঠিক হয়নি কথাগুলো বললেই পারতেন। খুবই ইন্টারেস্টিং কথা। মানে সাধারণ সম্পাদক নিয়োগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়োগটাও যে ভুল ছিল সেটা যদি ওবায়দুল কাদের বলতেন তাহলে তার অবস্থানটা নিরপেক্ষ হিসেবে ধরে নেওয়া যেত। কারণ আওয়ামী লীগের যে পতন, মানে 2024-এর যে পতন, সেই পতনের পেছনে অন্যতম একটা বড় কারণ মানে দলকে ধ্বংস করা, দল হিসেবে আওয়ামী লীগের যে করুণ অবস্থা সেই পরিস্থিতিতে নিয়ে যাওয়া, দলে হাইব্রিডদের আমন্ত্রণ জানানো, আগমন স্বাগত জানানো এবং সারা দেশে ভাই লীগ সমৃদ্ধ করার জন্য বিভিন্ন দল থেকে এনে মানে তৃণমূলের মূল যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত হতে আমরা দেখেছি। এবং সেই ঘটনাগুলোর মেয়র হিসেবে তো কাজ করেছেন ওবায়দুল কাদের। কোটি কোটি টাকার বিনিময়ে মানে নেতা বানিয়েছেন, মানে এমপি হিসেবে মনোনয়ন দিয়েছেন, এখানে নেতা বানিয়েছেন, ওখানে নেতা বানিয়েছেন। এবং ওবায়দুল কাদের তিনি মানে ঘরের কথা বললে তো আবার অনেকে রাগ করবেন, ওবায়দুল কাদের এটা শেখ রেহানা প্রোডাক্ট। শেখ রেহানার আর্জি কিংবা মানে চাওয়া পূরণ করতেই আওয়ামী লীগে শেখ রেহানার একটা মানে একটা কি বলবো যে অবস্থান তো দরকার। সেই অবস্থানটা দরকার এই কারণেই ওবায়দুল কাদের মানে সেক্রেটারি জায়গাটা মানে তিনি চেয়ে নিয়েছেন, সেক্রেটারি হিসেবে ওবায়দুল কাদেরকে বসিয়েছেন। এই কথা অনেকে বলেন যে ওবায়দুল কাদের মূলত শেখ রেহানার লোক এবং শেখ রেহানার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। এবং আওয়ামী লীগের যে সর্বনাশটা হয়েছে সেই সর্বনাশটার মূলে এই শেখ রেহানা এজেন্সিতে যারা যারা ছিলেন তারাই সব থেকে বড় ভূমিকা পালন করেছেন, এরকম কথাও অনেকে বলেন। মানে নঈম নিজাম আরও বলছেন যে সব দোষ একজনের দিকে ঠেলে দিলে দায় এড়ানো কথা বললে এখন হবে না, সাধারণ সম্পাদক হিসেবে দায় নিতে হবে। আপনি দলের সাধারণ সম্পাদক হিসেবে তখন এই প্রস্তাবের বিরোধিতা করেননি, প্রধানমন্ত্রীর সামনে কিংবা আড়ালে বলেননি এই নিয়োগ দেওয়া ঠিক হবে না, বরং এই দুইজনকে আপনি অভিনন্দন জানিয়েছিলেন। তাহলে এখন কেন এই কথাগুলো বলছেন? প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমু রাষ্ট্রপতি নিয়োগের বিরোধিতা করেছিলেন। তিনি তখন গণভবনে গিয়ে দুই বোনের সামনেই প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন ঠিক হচ্ছে না, তাকে বাদ দিয়ে কাকে করা যায় এমন প্রশ্ন করা হলে জবাবে আমির হোসেন আমু নিজের নাম এবং তোফায়েল আহমেদের নাম বলেছিলেন যে আমাদের দুইজনের যে কোনো একজনকে তো করতেই পারেন। এটা মানে খুবই যুক্তিসঙ্গত দাবি। আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদের সেটা প্রাপ্তির যথেষ্ট যোগ্যতা, দলে অবদান, ঐতিহাসিক অবদান সব কিছুই রয়েছে। নঈম নিজাম তারপরে বলছেন কই, তখন তো আপনারা আমির হোসেন আমুকে সমর্থন দেননি। ভাইরে ভুলে গেছেন রাত 8টার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় কোনো দলীয় নেতা কর্মী প্রবেশ করতে পারতেন না, কারো ফোন ধরতেন না আপনি। ভারতের বিজেপির একজন শীর্ষ নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দলকে দিল্লি সফরের আমন্ত্রণ জানাতে আসলে তাকে বসিয়েছিলেন বড়ুয়ার কক্ষে।
আপনার কক্ষে নয়। সেই নেতা বিব্রত হয়েছিলেন কারণ তারা বড়ুয়াকে চীনপন্থী মনে করে। শেষ কথা, 2009 সালে মন্ত্রিত্ব না পেয়ে আপনার লেখা বইতে দলের সমালোচনা করে কি লিখেছিলেন ভুলে গেছেন? 2010 সালে বাংলাদেশ প্রতিদিনে আমাকে ও আরিফুর রহমান দোলনকে দেওয়া সাক্ষাৎকারে কিভাবে সমালোচনা করেছিলেন সেটা কি মনে নেই? নঈম নিজাম এভাবে কথা বলছেন, অর্থাৎ নঈম নিজাম ওবায়দুল কাদেরের অনেক কিছুর সাক্ষী। এই ব্যাপারটা তিনি তুলে ধরার চেষ্টা করছেন। মন্ত্রিত্ব না পেয়ে তিনি দলের সমালোচনা করেছিলেন, নিজের লেখা বইয়ের সেই কথাগুলো তুলে ধরেছিলেন। এরপরে মন্ত্রিত্ব পেলেন, দলের সাধারণ সম্পাদক করা হলো, মানে সৈয়দ আশরাফকে সরিয়ে দিয়ে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক যখন করা হলো তখনই অনেকে সমালোচনা করলেন যে আওয়ামী লীগের সব থেকে বড় সর্বনাশটা করা হলো সৈয়দ আশরাফকে সরিয়ে দিয়ে এবং ওবায়দুল কাদেরকে এই জায়গায় বসিয়ে, এরকম কথা কিন্তু রয়েছে। সেগুলো আওয়ামী লীগের অভ্যন্তরীণ ব্যাপার, তারা তাদের মতো করে ভাববে। কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে যে সাধারণ সম্পাদক হিসেবে যে মতামত ওই সময় দেয়া উচিত ছিল সেই সময় না দিয়ে সেই সময় এক ধরনের তেলবাজি করেছেন প্রধানমন্ত্রীর কিংবা দলীয় নেত্রীর। এখন এসে এতদিন পরে আপনার কেন মনে হচ্ছে যে ওই দুটা সিদ্ধান্ত ভুল ছিল? কিভাবে ভুল ছিল সেই উপলব্ধি আপনি যদি সাধারণ সম্পাদক হিসেবে আগে করতে না পারেন তাহলে আপনি যে ব্যর্থ সাধারণ সম্পাদক এটাও বোধহয় আপনার দলের নেতাকর্মীদের কাছে আপনার স্বীকার করা উচিত। স্বীকার করে এখন আপনার মানে কার্যকারিতা নেই, তবুও নিজে থেকেই পদত্যাগ করে বলা উচিত যে আমি সাধারণ সম্পাদক হিসেবে ব্যর্থ, এই ভুলগুলো আমি ঠেকাতে পারিনি। সেটা তো করবেন না, কারণ আপনাকে সরিয়ে, আপনাকে শুধু না, বাংলাদেশের ট্র্যাডিশনই এটা, দলীয় পদ কিংবা রাষ্ট্রীয় পদ যেখান থেকেই হোক সরিয়ে না দেয়া পর্যন্ত কেউ কখনো সরে না নিজের ব্যর্থতার দায় স্বীকার করে কিংবা যে কোনো অজুহাতে সরে যাওয়ার নজিরটা প্রায় শূন্যের কোঠায়, যেটাই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় সংকট হিসেবে মনে করেন অনেকে। দর্শক, আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? ওবায়দুল কাদের এতদিন পরে এসে তার দল যখন কঠিন বাস্তবতা ফেস করছে, তার দল যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া, তখন হঠাৎ করে পর্দার সামনে এসে এই যে বিদ্রোহ করে বসা, এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? আপনার দল এই ব্যাপারগুলো নিয়ে কিভাবে সামনে এগোবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।